শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপোষ হতে পারে না বললেন মির্জা ফখরুল। সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে বলে মন্তব্য করলেন নৌপরিবহন উপদেষ্টা। আজ শহীদ নূর হোসেন দিবস। ঢাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত এক। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। কেন্দ্র সরকারের তহবিল আবার চালু করা নিয়ে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সদস্যরা। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারে রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচল অবস্থার অবসান হতে চলেছে। রোববার সিএনএন ও ফক্স নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইন প্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন। এ খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, দেখে মনে হচ্ছে সরকারের অচল অবস্থা শিগগির শেষ হতে যাচ্ছে। সালের স্বাধীনতা বিরোধীদের সঙ্গে এদেশের মানুষের কোনো আপোষ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে যারা সুবিধা নিতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। আজ সোমবার ১০ নভেম্বর বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদের তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে কি এদেশের মানুষ আপোষ করতে পারে না। এজন্য মুক্তিযোদ্ধাদের গর্জে উঠতে হবে। তো আজকে চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দেওয়ার। ৭১টা হয় নাই, আমরা কিছুই করি নাই, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই। এখন ২৪টা যারা করছে তারাই সব করছে, এরকম একটা ধারণা দিচ্ছে না। ৭১কে কি ভুলে যাওয়া যাবে? ওই ৭১-এ হাজার হাজার মানুষকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে গুলি করা হয়েছে। ওই ৭১-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ওই ৭১-এ আমাদের মা বোনদের তাদেরকে অত্যাচার নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা ভুলতে পারি না। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে দুজনের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন। সাংবাদিক মঞ্জুরুল আলমের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন প্রথমে ১ সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়। পরে অস্বাক্ষরিত আদেশ রিকল করে আবেদনটি খারিজ করা হয়েছে। ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারী শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন। তার বুকে পিঠে লেখা ছিল, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। নূর হোসেন ছিলেন একজন সাধারণ যুবক। তিনি ঢাকার নারিন্দায় একজন অটোরিকশা চালকের ঘরে জন্মগ্রহণ করেন। ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে তিনি গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন সহ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাতে যাক স্লোগান লিখে। নূর হোসেনের আত্মত্যাগ মানুষের মনকে নাড়া দিয়েছিল। তার শরীর হয়ে উঠেছিল আন্দোলনের প্রতীক। ওই আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম তারিক সাইফ মামুন। তিনি একজন ব্যবসায়ী। সোমবার 10 নভেম্বর বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা 11:15টার সময় মৃত ঘোষণা করেন। ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মুহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা 11টার দিকে তাদের হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে কিছুক্ষণ পর হাসপাতালের মেইন গেটের সামনের রাস্তায় গেলে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন বলেছেন, শুধু পরিবহন টার্মিনাল নয়, সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। কারা করছে নাম বলতে পারবো না, আমরা তো অনুসন্ধান করি না। অনুসন্ধান করেন সাংবাদিকরা। সোমবার 10 নভেম্বর বেলা 11:15টায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে পরিবহন টার্মিনাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুটি বাসই ভিক্টর পরিবহনের। কে বা কারা বাস দুটিতে আগুন দিয়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সোমবার 10 নভেম্বর ভোরের দিকে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। দশম গ্রেডে বেতনসহ 3 দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দিয়েও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। গতকাল রোববার মধ্যরাতে তারা জানিয়েছেন, কর্মবিরতির পাশাপাশি তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভার পর রোববার রাত 10:45টায় কর্মবিরতি স্থগিত করে অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শিক্ষকরা শহীদ মিনারে ফেরার পর আরেক আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহারি লিপি কর্মবিরতি ও অবস্থান চালানোর ঘোষণা দেন। সিদ্ধান্ত বদলের কারণ জানতে চাইলে শিক্ষকদের অন্যতম নেতা মুহিবুল্লাহ বলেছিলেন, শিক্ষকদের জনরোষে নেতারা সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, কর্মবিরতি চলবে। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার 10 নভেম্বর ভোর রাত 3:45টার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। চীনের তৈরি একটি বিদ্যুৎ চালিত হাইব্রিড গাড়ি গিনেস বিশ্ব রেকর্ড গড়েছে। একবার চার্জ ও পুরো ট্যাঙ্ক ভর্তি জ্বালানিতে টানা প্রায় 2325 কিলোমিটার পথ অতিক্রম করে গিনেস রেকর্ড গড়েছে গাড়িটি। রেকর্ড করা চীনা গাড়িটির নির্মাতা FAW। হংকি AES6 প্লাগ ইন হাইব্রিড স্পোর্ট ইউটিলিটি ভেহিকল বা SUV এটি। 2325 কিলোমিটারের রোমাঞ্চকর এ যাত্রাটি 30 অক্টোবর চীনের সাংগ্রিলা থেকে শুরু হয়ে শেষ হয়েছে 3 নভেম্বর গুয়াংঝুতে। এ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় গাড়িটি চীনের কুনমিং, বাইসে ও উঝু সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের মধ্য দিয়ে গেছে। ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় 31 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে অনেককেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এল ওরো প্রদেশের মাচালা কারাগারে উদ্ধার করা মরদেহের মধ্যে 27 জন শ্বাসরোধের কারণে প্রাণ হারিয়েছেন। খবর AFPর। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বিকেলে শ্বাসরোধে মৃত্যু হওয়া বন্দীদের মরদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে সশস্ত্র দাঙ্গায় আরও 4 জন নিহত এবং কয়েক ডজন বন্দী আহত হয়। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হল। ধন্যবাদ।